আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পাঠ উপস্থাপন। আজকে তোমাদের বাংলা বইয়ের একটা কবিতা নিয়ে পাঠ উপস্থাপন করব। কবিতার নাম আবার আসিব ফিরে। চলো আমরা শুরু করি আজকের পাঠ উপস্থাপন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ছবি তোমাদের সামনে দেখানো হয়েছে। এই ছবিটি কে তোমরা বলতে পারবে? এই ছবিটি তিনি এই কবিতার কবি, আবার আসিব ফিরে কবিতার কবি জীবনানন্দ দাশ। এখন আমরা এই কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কবি সম্পর্কে জানব। এখন কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনের শুরু হয় এবং তিনি বিভিন্ন বিষয়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রাম যশ কলেজ, বরিশাল বজ্রমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। তিনি তার কর্মজীবনে উপরোক্ত কলেজসমূহে তিনি কর্ম পরিচালনা করেন অধ্যাপক হিসেবে। একসময় তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতি, রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। তিনি যে কবিতা লিখছেন, এই কবিতার মধ্যে বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে, যা তোমরা একটু পরে দেখতে পাবে। অনেক অজানা গাছ, পশু পাখি ও লতাপাতা তার কবিতায় নতুন পরিচয়ে ধরা পড়েছে। প্রকৃতিপ্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই ছিল জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত পরিচিতি। এবার কেন আমাদের এই কবিতাটা পড়া দরকার? দেখো, বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে, তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে। এই কারণে আমাদের এই কবিতাটা পাঠ করা উচিত, যাতে আমরা দেশপ্রেমিক মনের মধ্যে জাগ্রত করতে পারি, প্রকৃতির প্রতি দরদ আমাদের সৃষ্টি হয় এবং প্রকৃতির রূপে যাতে রূপায়িত করা যায়, এজন্য এই কবিতাটা আমাদের পাঠ করা উচিত। এবার আবার আসিব ফিরে কবিতাটির কবির রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি রূপসী বাংলা কাব্য থেকে, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবে। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। এই কবিতার পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি মৃত্যুর পরও তার দেশের প্রতি যে মমতা জাগিয়ে তুলবে, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন।
এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কুল ঘেঁষে নেড়ে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। তাহলে আমরা এতক্ষণ আমরা বুঝলাম যে এই কবিতাটি পাঠের মাধ্যমে আমরা কি কি জানতে পারবো এবং কি কি অর্জন করতে পারবো। এবার চলো আমরা কবিতাটি পাঠ করি। কবিতাটির নাম আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ কবির নাম। কবি কি বুঝাইতে চাইছে আমরা চলো আমরা পড়িটা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তার মানে কবি আবার আসিব ফিরে, তিনি ফিরে আসবেন ধানসিঁড়ির তীরে। ধানসিঁড়ি একটা নদীর নাম, তীরে এই বাংলায়। এই বাংলার মধ্যে তিনি আবার মনের আবেগে বিবেগে বলেছেন যে আমি আবার ফিরে আসব। কিভাবে ফিরে আসবো দেখো, হয়তো মানুষ হয়ে কবি আর ফিরে আসতে পারবেন না। তিনি বলতে চেয়েছেন হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে তিনি এদেশে আসবেন, শঙ্খচিল শালিকের বেশে। শঙ্খচিল হচ্ছে এক ধরনের সাদা সাদা চিল, এই চিলের বেশে তিনি আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। তিনি একবার বলেছেন সাদা চিল শঙ্খচিলের মধ্যে আসবেন, আবার বলছেন ভোরের কাক। যখন রাত শেষ হয় তখন কাক ডাকার মাধ্যমে প্রথম যে কাক পাখিরা কলকাকলি করলে এর মধ্যে কাক হচ্ছে প্রথম। কাক হয়ে এই কার্তিকের বেশে, কার্তিকের মানে নবান্নের উৎসবের, এই নবান্ন উৎসব যে নতুন ধান দিয়ে যে পিঠা পায়েস টায়েস যেগুলো রান্না হয়, এই বেশে তিনি ফিরে আসবেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়া। কুয়াশা হেমন্তের পরে শীতকাল আছে, শীতকালে কুয়াশা পরে তোমরা জানো। এই কুয়াশার বেশেও তিনি এই দেশকে ভালোবেসে আবার ফিরে আসতে চান এই কাঁঠাল ছায়া। হয়তোবা হাঁস হয়ে কিশোরীর ঘুঙ্গুর হয়তোবা হাঁস হয়ে কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়। কিশোরীরা ঘুঙ্গুর মানে নূপুর পায়ে দেয়। তিনি আবার হাঁস হয়ে এই দেশে ফিরে আসতে চান, এই দেশের প্রতি মমতাবোধ দেখার জন্য, দেশপ্রেমের জন্য এবং দেশকে ভালোবাসার জন্য। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে। তার মানে হাঁসজন জলে ভেসে, কবি অনুভব করছেন হাঁসের বেশি কলমির গন্ধে ভরা। কলমি একটা জলজ উদ্ভিদ, এই বেশে তিনি আবার আসতে চান। আবার আসিব ফিরে বাংলার নদীর মাঠ ক্ষেত ভালোবেসে। কবি এই বাংলার নদী মাঠ ফুল ফল প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন এবং ভালোবাসেন বিদায় তিনি আবার এই দেশে আসতে চান। কীভাবে আসতে চান এতক্ষণ আমি বলছি। হাঁসের বেশে, তারপরে কাকের বেশে, শীতকালে কুয়াশার বেশে, তারপরে কার্তিকের নবান্ন দেশের কল্পনা করে এবং শঙ্খচিলের বেশে তিনি আসতে চান। শুধু এই দেশের প্রতি মমতাবোধ প্রকাশ করার জন্য তিনি এই কথাগুলো এতক্ষণ বলছেন। জলঙ্গির ঢেউ এ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙ্গায়। জলাঙ্গি মানে যেখানে একটা জলের চত্বর থাকে, এটাকে জলাঙ্গি বলা হয়। জলাঙ্গির বেশেও তিনি এদেশে আসতে চান। যেখানে জলাঙ্গি আছে সেখানের মধ্যে হাঁস বেশি থাকে, তারপরে নৌকা মাছ এগুলো বেশি থাকে, এগুলোকেও তিনি তার কবিতায় বাদ দেন নেই। তো জলাঙ্গি হয়েছে, কবি এখানে নদীকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গি ঢেউর ভেজা বাংলায় বলেছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এখানে সুদর্শন বলতে এক ধরনের গুবরে পোকাকে বলা হয়েছে। সুদর্শন মানে সুন্দর মানুষ নয়, গুবরে পোকা। তিনি তার এই কবিতায় এই গুবরে পোকাও থেকে আলোচনা থেকে তিনি বাদ দেন নাই। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। তাহলে লক্ষ্মী পেঁচা হলো, লক্ষ্মী পেঁচা শব্দের অর্থ হলো সুলক্ষণযুক্ত পেঁচা। সুলক্ষণযুক্ত পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, শিমুল গাছের ডালে ডাকতেছে। হয়তো ধুয়ের ধান
সারাতে সরাতেছে শিশু এক উঠানের ঘাসে, হয়তো খয়ের ধান সরাইতেছে শিশু এক উঠানের ঘাসে। দেখো শিক্ষার্থীরা, এখানে খয়ের ধান নবান্ন উৎসবের সাথে একটা পরিচিত শীতকালের একটা কি যেন কয় একটা খাবার, যেটা বাংলার গ্রামগঞ্জে মেয়েরা করে থাকে। শিশুরা এক উঠানের ঘাসে তারা জন্য এই খয়ের ধান নাড়ানাড়ি করে, এই কথাও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। রূপসার রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় রাঙ্গা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। তার মানে ডিঙ্গা তো ছোট নৌকা, রাঙ্গা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। নীরে মানে পাখির বাসা, পাখির নীর শব্দ অর্থ পাখির বাসা। দেখিবে ধবল বক, ধবল মানে অর্থ হচ্ছে সাদা। দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে, মানে এই ভিড়ের মাধ্যমে কবি তাকে খুঁজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। তাহলে এতক্ষণ আমরা এই কবিতাটি আলোচনা করলাম এবং কবিতার মূল ভাব বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। যদিও পাঠের মাধ্যমে আমি শব্দ অর্থ আলোচনা করেছি, তারপরও আমি আবার পুনরায় আলোচনা করেছি। ধানসিঁড়ি অর্থ ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি নামে একটি নদী আছে। এই নদীটি মরে গেছে। কবি তার কবিতায় এই নদীর নাম ব্যবহার করেছেন। শঙ্খচিল আমি আগে বলেছি এক ধরনের সাদা চিল। নবান্ন, নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়, এটাকে বলা হয় নবান্ন উৎসব। কার্তিকের নবান্নের দেশে, কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলে বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকরা নবান্ন উৎসবে মেতে ওঠে। তারপরে ঘুঙ্গুর অর্থ নূপুর, পায়ের অলঙ্কার। জলাঙ্গি, কবি এখানে নদীকে জলাঙ্গি হিসাবে আখ্যায়িত করেছেন। ডাঙ্গা অর্থ শুকনো জায়গা বা স্থলভূমি। সুদর্শন এক ধরনের গুবরে পোকা। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা। রূপসা খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হচ্ছে রূপসা। ডিঙ্গা শব্দের অর্থ ছোট নৌকা। নীরে অর্থ পাখির বাসায়। ধবল অর্থ সাদা। তোমরা এই শব্দ অর্থগুলো ভালো করে পড়বে। এবার এই কবিতাটি এতক্ষণ আমরা আলোচনা করলাম। আমরা জানলাম কবিতার নাম কি, কবির নাম কি, কবির জন্মস্থান, কবির পেশাগত নিয়ে, কবির লেখক হিসাবে, কবি হিসাবে, তারপরে কবির মৃত্যুকাল আমরা জানলাম, তারপরে কবিতাটি পড়লাম, পরে আমরা এই কবিতার বিষয়বস্তু আমরা এতক্ষণে জানলাম, শিখলাম। এই কবিতার মাধ্যমে কবি একটি মাত্র বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীদেরকে এবং তথা সারা বাংলার মানুষকে, যে এই কবিতাটির মাধ্যমেই দেশপ্রেমের প্রকৃত রূপ তিনি তুলে ধরেছেন। তাহলে শিক্ষার্থীরা, আবার তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজটা হলো বাংলায় হাওয়ায় বাংলায় জল, হৃদয় আমার করে শিশুতল, এত সুখ শান্তি এত পরিমল, কোথা পাবো আর বাংলা ছাড়া। তাহলে এটা বাড়ির কাজ করবে। আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে আমি আশা করি তোমরা এতক্ষণ এটা বুঝছো। তারপরে বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে। উদ্দীপকের অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। তারপরে কোথা পাবো, গ নম্বর, কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো বা ব্যাখ্যা করো। তাহলে তোমাদেরকে এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা এই কবিতাটি ভাবার্থ বুঝতে পারছো এবং ভালো করে ক্লাসটা দেখবে, পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।